নমস্কার বন্ধুরা। শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের পক্ষ থেকে ইতিহাসের অঙ্গনেতে প্রত্যেককে সানন্দে স্বাগত। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গুটি গুটি পায়ে দিন যতই এগিয়ে আসছে, ততই টেনশনের পারদ একটু একটু করে বেড়ে চলেছে। এবছর এবিটিএ টেস্ট পেপারের SC3-র সলভ নিয়ে ইতিহাসের তোমাদের সামনে আমি হাজির হয়েছি। চলো এক এক করে শুধুমাত্র টেস্ট পেপারে যে কোশ্চেনটা আছে সেটাকে অনুসরণ করে যতগুলো কোশ্চেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বা আনুষঙ্গিক আসতে পারে তার রেফারেন্সে সাজিয়ে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো, সঙ্গে থাকো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হলো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম একটি কি কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা নাকি পৌরাণিক কাহিনী? দেখো, এখানে মনে রাখা খুব প্রয়োজন যে এই দক্ষিণারঞ্জন বসুকে, ইনি হলেন কলকাতার একজন সাংবাদিক। তিনি পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের 18টি জেলা থেকে, অর্থাৎ 18টি জেলার 64টি গ্রাম থেকে যে সমস্ত মানুষেরা দেশভাগের যন্ত্রণাকে বুকে নিয়ে দেশ ত্যাগ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে এসেছিলেন, তাদের সেই ছেড়ে আসা ঘটনাকে, অর্থাৎ তাদের সেই গ্রাম ছেড়ে আসার ঘটনাকে স্মৃতিকথা হিসেবে লিখে গেছেন। এটি 1906 সালের 8ই মার্চ যুগান্তর পত্রিকাতে প্রকাশ পেয়েছিল। আর এই যুগান্তর পত্রিকা ছিল যুগান্তর দলের মুখপত্র। অর্থাৎ এই যে আমাদের মূল স্মৃতিকথা গ্রন্থ ছেড়ে আসা গ্রাম, এটি দক্ষিণারঞ্জন বসুর লেখা। দ্বিতীয় কোশ্চেন দেখো, বলছে আমি সূর্য সেনের শিষ্যা। ভেরি গুড, নমস্য এবং প্রণম্য ব্যক্তি, যাকে মাস্টারদা সূর্য সেন বলে অভিহিত করা হয়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই সূর্য সেনের শিষ্যা কে ছিলেন? আশালতা সরকার। তিনি যে স্মৃতিকথা লিখে গেছেন তার নাম হলো আমি সূর্য সেনের শিষ্যা। ভেরি গুড। দেখি তারপরের কি কোশ্চেনটা আছে এই কোশ্চেনের রেফারেন্সে। বলছে উদ্বাস্তু। ভেরি গুড, যাদের বাস্তুহারা তারা হলো উদ্বাস্তু, মানে যে সমস্ত মানুষরা বাস্তু ত্যাগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় এসে হাজির হয় তারা হলো উদ্বাস্তু। এটাও ঠিক সেই দেশভাগের কথা নিয়ে লেখা। এইটাও একটা স্মৃতিকথা। এটি লিখেছেন হিরণময় বন্দ্যোপাধ্যায়, নমস্য ব্যক্তি। ইনি কে ছিলেন? ইনি ছিলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। অর্থাৎ আমরা যে নামগুলো পেলাম স্মৃতিকথার আর একবার দেখে নিই। প্রথমে পেলাম ছেড়ে আসা গ্রাম। এটি কার ছিল? এই ছেড়ে আসা গ্রাম ছিল দক্ষিণারঞ্জন বসুর। আর তারপরে পেলাম সূর্য সেনের শিষ্যা, কে ছিলেন? আশালতা সরকার, তারই লেখা। উদ্বাস্তু পেলাম, উদ্বাস্তু কার লেখা? হিরণময় বন্দ্যোপাধ্যায়, ইনিকে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অর্থাৎ স্মৃতি থেকে, স্মৃতিচারণা থেকে, স্মৃতি রোমন্থন থেকে এই সমস্ত গল্পগুলোর, গ্রন্থগুলোর উৎপত্তি হয়েছে বলেই এগুলো হলো স্মৃতিকথা। আরও কিছু স্মৃতিকথা আছে যেগুলো পরপর সাজানো আছে। যেমন ধরো, জীবনের জলসাঘরে কে লিখেছেন? লিখেছেন মান্না দে। মান্না যে একজন প্রথিতযশা আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের সিঙ্গার। সারা ভারতে এনার নাম সঙ্গীতের চর্চার জন্য সিঙ্গার হিসেবে। তার যে আত্মজীবনী সেটা হলো জীবনের জলসাঘরে। তিনি জলসা করে বেড়াতেন, তার জীবন জলসাঘরে কেটে গেছে, সেজন্য বলছে জীবনের জলসাঘরে। এখানে জলসা গড়ে লেখা আছে, এটা জলসা ঘরে হবে, টাইপিং মিস্টেক। তারপরে দেখো, এই জীবনের জলসাঘরে এটাকে হিন্দিতে অনুবাদ কে করেন? করেন ইয়াদেন জি বলে একজন ভদ্রলোক। এবার এই যে স্মৃতিকথাগুলো আমরা পড়ছি, এই স্মৃতিকথাগুলো বলছে এই স্মৃতিকথাকে কে সমস্যামূলক শব্দ বলে উল্লেখ করেছেন? তিনি হলেন পিটার বার্কলে। দেখি তারপরে কি কোশ্চেন আছে। আমরা তো একটু আগে পড়লাম আশালতা সরকারের আমি সূর্য সেনের শিষ্যা। পরেরটা দেখি, বলছে 71-এর ডায়েরি, সেই দেশভাগ।
প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, হৃদয় বিদারক, যারা ত্যাগ করে এসছিল আমাদের পূর্বপুরুষ, শুধুমাত্র তারাই বলতে পারে এই যন্ত্রণাটা কতটা মর্মস্পর্শী, হৃদয় বিদারক। আমরা পড়ে যতটুকু উপলব্ধি করতে পারি, তাহলে যে মানুষগুলো এটা ফেস করে এসছে তারা কতটা অনুভব করেছিল, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে। যাই হোক, একাত্তরের ডায়েরি, এই যে একটি স্মৃতিকথা, এটি লিখেছেন সুফিয়া কামাল। তাহলে একাত্তরের ডায়েরি কার লেখা? সুফিয়া কামালের। একটু মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি পড়তে থাকো, পারলে একটা রাভ খাতা নিয়ে এইগুলো লিখতে থাকো অল্প অল্প করে। আমি বলছি, তোমরা লিখতে লাগো। দেখো, সেদিনের কথা বলে একটা স্মৃতিকথা ছিল, ঠিকই বলেছে, সেদিনের কথা, তা না হলে স্মৃতিকথা কি করে হয়? তো সেদিনের কথা লিখেছেন কে? মণিকুন্তলা সেন। সুতরাং সেদিনের কথা, স্মৃতিকথার লেখক মণিকুন্তলা সেন। দেখো, একটু পরে ডিটেলসে আসবো, এখন সংক্ষেপে বলছি। আমি নেতাজিকে দেখেছি। এই যে নেতাজিকে দেখেছেন, এই স্মৃতিকথাটি কে লিখেছেন? নারায়ণ সান্যাল। নেতাজি আমাদের কাছে ভগবান সত্তুল্য, নারায়ণেরই মতো। যে লিখেছে তিনি একজন রাইটার, তার নাম হলো নারায়ণ সান্যাল। তো নেতাজিকে দেখেছি কার লেখা? নারায়ণ সান্যালের লেখা। চলো দেখি পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন হলো, নিচে থেকে আসি। একজন চৈনিক পর্যটক, কি নাম? হিউয়েন সাং। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। সেই হিউয়েন সাংয়ের লেখা স্মৃতিকথা হলো সি ইউকি। তাহলে সি ইউকি কার লেখা? হিউয়েন সাং। ইনি কে ছিলেন? চৈনিক পর্যটক। দেখো, আরও একজনের নাম আমরা পাই তার সঙ্গে সঙ্গে, তিনি হলেন ফাহিয়েন। সেই ফাহিয়েনের স্মৃতিকথা হলো ফু বা ফো কুয়োকিং, ফো কুয়োকিং। তাহলে ফো কুয়োকিং, এটি কার লেখা? এটি ফাহিয়েনের লেখা। চলো একটা লিস্ট তোমাদেরকে দিই, যেখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষেরা তাদের জীবনের সমস্ত স্মৃতিকে কথা বা লেখনীর মাধ্যমে উল্লেখ করে গেছেন। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। আর এই যে ভদ্রলোকের নাম আমরা পড়ব, নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্ট। ইনি 27 বছর জেলে থাকার পর দেশে ফিরে 3-4 বছর পর প্রেসিডেন্ট রূপে ইলেক্টেড হন। একটা গল্প ওনার সম্পর্কে বলি। ইনি যখন জেলে ছিলেন, তারপরে তো তিনি রাষ্ট্রপতি হলেন। তা রাষ্ট্রপতি হওয়ার পর একদিন একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে একজন ভদ্রলোককে দেখে তার পাশে বসে তাকে কথা বলছিলেন। যার সাথে কথা বলছিলেন তিনি ভয়ে কাঁপছিলেন। পরে তার গার্ডরা জিজ্ঞাসা করে, স্যার, ওই ভদ্রলোক আপনাকে দেখে কাঁপছিল, কারণ কি? উনি বললেন, জেলে থাকাকালীন যখন ওনার কাছে আমি জল চাইতাম, তখন উনি আমার গায়ে প্রস্রাব করে দিতেন। তো আজ আমি তাকে খাইয়ে দিলাম বা পাশে বসে তার সাথে কথা বললাম আন্তরিকভাবে। তো এ থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় যে ক্ষমতা যখন থাকে তখন সেটার অপব্যবহার বা দুর্ব্যবহার করতে নেই। হ্যাঁ, অনেকে হয়তো বলে যে ক্ষমতা আছে বলেই ব্যবহার করছি, এটা ঠিক নয়। যাই হোক, আমাদের ব্যাক টু দ্য পয়েন্ট। তো নেলসন ম্যান্ডেলার লেখা গ্রন্থ হলো স্ট্রাগল ইন মাই লাইফ বা স্ট্রাগল ইজ মাই লাইফ। এই স্ট্রাগল ইজ মাই লাইফের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ দেখতে লাগে এমন একটা গ্রন্থ, যার নাম হলো দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। কে লিখেছেন? সচিন চৌহান বলে একজন। এইবার দেখো, আমরা সঙ্গে আরেকটা জিনিস পড়ে নিই, সেটা হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এটা একটু দেখে নাও, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ভারতের সংগ্রাম। কে লিখেছে? সুভাষচন্দ্র বোস, নমস্য এবং প্রণম্য ব্যক্তি, একটা স্যালুট। এবার দেখো, আরও কিছু গ্রন্থ আছে, একই নামে দুটি গ্রন্থ, দুটো গ্রন্থরই নাম দেশভাগ। এই দেশভাগ দুটি গ্রন্থ, কিন্তু একটার নাম হলো স্মৃতি ও স্তব্ধতা, সেটা হলো সেমন্তী সেন। মনে রাখবে, স্তব্ধতা, স্মৃতি ও স্তব্ধতা সেমন্তী সেন, এবং স্মৃতি আর সত্তা, এটি হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কি পেলাম? সেমন্তী ঘোষের স্মৃতি, দেশভাগ, স্মৃতি ও স্তব্ধতা, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ, স্মৃতি আর সত্তা। মহাত্মা গান্ধী, আমাদের মহাত্মা গান্ধী, গান্ধীজি, বাপু, এনার লেখা গ্রন্থ হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ঠিকই বলেছে, ইনি যে তার এক্সপেরিমেন্টস এর গল্প সত্যের সঙ্গে।
তো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ লেখক হলো মহাত্মা গান্ধী। এবার দেখো আরও কয়েকজনের নাম এখানে আছে, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। মৌলানা আবুল কালাম আজাদ, ইনি লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা সত্যি সত্যি খুব দুরন্ত একটা জিনিস, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি খুব ভালো, আমি কিছুটা পড়েছিলাম কোনো এক সময়। তো এটা লিখেছেন মৌলানা আব্দুল কালাম। দেখো এই মৌলানা আবুল কালাম আজাদ, এই যে ভদ্রলোক, ইনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং পণ্ডিত। ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। একটু দেখো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি একটু মনে রাখতে পারো, এগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না। অপশান দেখলে মনের ভেতরে এমনি গেঁথে থাকে। এটা আজকের জন্য না, চিরজীবনের জন্য, চাকরি পাওয়ার জন্য, তোমার চলার পথের পাথেও হয়ে উঠুক এই কোশ্চেনগুলো। এবার দেখো বুদ্ধদেব বসুর আমার জীবন, সমর সেনের বাবু বৃত্তান্ত এবং বীণা দাসের শৃঙ্খল ঝঙ্কার, এইগুলো হলো মোটামুটি স্মৃতিকথা থেকে তোমার যদি কোনো কোশ্চেন আসে এর মধ্যে থেকে আশা করি তোমরা কমান্ডটা পেয়ে যাবে। চলো দেখি পরে কি কোশ্চেন তোমাদের জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় কোশ্চেন তোমাদের যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটি হলো আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? ভালো করে দেখো, আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় একজন ভদ্রলোক যার নাম হলো ইবন খালদুন। কি নাম? ইবন খালদুন। ইনি আরবের একজন ঐতিহাসিক ছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে কেন ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? তার কারণ তিনি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সর্বপ্রথম ইতিহাস রচনার সূচনা করেন, অর্থাৎ ইতিহাস লেখার কাজ শুরু করেন, এবং ইতিহাসের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো সর্বসমক্ষে তুলে ধরেন। অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন আসে যে কাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় বা কেন তাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়, তোমরা জেনে গেলে। দেখি এর সঙ্গে আনুষঙ্গিক কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। দেখো বলছে ইতিহাসের জনক কাকে বলা হয় বা প্রাচীন ইতিহাসের জনক কাকে বলা হয়। একই ব্যাপার, ইতিহাসের জনক এবং প্রাচীন ইতিহাসের জনক একজনই ভদ্রলোক, তিনি হলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। এই যে হেরোডোটাস, ইনি থুকিডাইডিস বা থুকিডিডিস, সক্রেটিস বা ইউরিপিডিসের ছিলেন সমসাময়িক। এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবং তার লেখা গ্রন্থটির নাম হলো দ্য হিস্টোরিস, এটা মনে রেখো। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা দেখো এখানে, বলছে এই যে আমরা ইতিহাস বা হিস্টোরি শব্দটি বলি, এই হিস্টোরি শব্দটি, ইংরেজি হিস্টোরি শব্দটি এসছে এই গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। তাহলে ইতিহাস বা হিস্ট্রি ইংরেজি শব্দটি এসছে গ্রিক হিস্টোরিয়া থেকে। এবার সর্বপ্রথম এই শব্দটির ব্যবহার, হিস্টোরিয়া শব্দটির ব্যবহার এই কে করেছিল? হিস্ট্রি শব্দটির ব্যবহার কে করেছিল? ইনি করেছিলেন এই হেরোডোটাস। তাহলে এখান থেকে আমরা পেলাম যে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। ইবন খালদুন তিনি ছিলেন আরবের একজন ঐতিহাসিক। তিনিই প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনা শুরু করেন এবং ইতিহাসের বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলিকে সর্বসমক্ষে তুলে ধরেন। এই কারণেই তাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। পরের কোশ্চেন পেলাম ইতিহাসের জনক কাকে বলে বা প্রাচীন ইতিহাসের জনক কাকে বলে? তিনি হলেন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস এবং তার লেখা পুস্তকটির নাম দ্য হিস্টোরিস। এবার দেখো এই ইংরাজি হিস্টোরি শব্দটি এসছে গ্রিক হিস্টোরিয়া থেকে এবং প্রথম ব্যবহার করে শব্দটি হেরোডোটাস। এই হেরোডোটাসের লেখা পুস্তকের নাম হলো দ্য স্টোরিস, এই দেখো দেখে নাও। এবং তিনি ছিলেন থুকিডাইডিস, সক্রেটিস ও ইউরিপিডিসের সমসাময়িক। দেখো এখান থেকে আরও কিছু কোশ্চেন আছে। এই যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চা, এই বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডাইডিসকে, একটু আগে পড়লাম, ইনি আমাদের হেরোডোটাসের সমসাময়িক। এবার দেখো আরও কিছু কোশ্চেন এর একই রকম আসতে পারে, কোনো কিছু এড়িয়ে যাওয়া আমাদের উচিত না, এগুলো জাস্ট মনে রাখার বিষয়, একটু দেখলেই হয়তো মনে মনে পড়বে তোমাদের। বলছে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক, ভালো করে দেখো, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? ঐতিহাসিক লিওপোল্ড ফন রাঙ্কেকে। ভালো করে দেখে নাও, লিওপোল্ড ফন রাঙ্কেকে। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন জার্মান হিস্টোরিয়ান বা জার্মান
ইতিহাসবিদ। তাহলে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? বলা হয় লিওপোল্ড ফন রাঙ্কেকে। ইনি ছিলেন জার্মান ঐতিহাসিক। এবং আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। দুটোর মধ্যে যেন কোনো কনফিউশন না হয়, ইতিহাস চর্চার জনক এবং আধুনিক ইতিহাস তত্ত্বের জনক। এবার দেখো আসতে পারে ইসলামিক বা ইসলামের ইতিহাসের জনক কাকে বলা হয়? এই ভদ্রলোকের নাম আল মাসুদি। ইসলামের ইতিহাসের জনক বা ইসলামিক ইতিহাসের জনক আল মাসুদি। এইবার কোশ্চেনটা একটু অন্য টাইপের, একটু দেখে নাও যে আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? আধুনিক ইতিহাসের জননী বলা হয় নতুন সামাজিক ইতিহাসকে, কোনো ব্যক্তিকে নয়। আধুনিক ইতিহাসের জননী কোনো মানবী নন তিনি, বা সেটা হলো নতুন সামাজিক যে ইতিহাস, নিউ সোশ্যাল হিস্ট্রি যেটা, সেটাই হলো আধুনিক ইতিহাসের জননী। একটু আগে আমরা বললাম না যে একটা কোশ্চেনের আনুষঙ্গিক কতগুলো কোশ্চেন আসতে পারে, সেগুলো সব পড়ে রাখা উচিত। তেমন একটা কোশ্চেন আগে পড়লাম, চলে এসেছে যে আমি নেতাজিকে দেখেছি, একটুকে পড়লাম, যিনি নারায়ণ সান্যালের লেখা। দেখো দাগ নাম্বারের একটু ভুল হয়ে গেছে, তার কারণ প্রথম কোশ্চেনটা এড়িয়ে গিয়েছিল, সেটা পরে আমি দাগগুলো চেঞ্জ করিনি সময়ের সংকটে। আমি শুধু প্রথম কোশ্চেনটা স্টার দিয়ে লিখে দিয়েছিলাম, ওই ছেড়ে আসা গ্রাম। যাই হোক, দাগ নাম্বার 9 ওই সেটের সমস্ত প্রশ্ন এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো আসতে পারে সবই দিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখো। তাহলে দেখো নারায়ণ সান্যাল বলেছিলাম আমি নেতাজিকে দেখেছি লিখেছিলেন। ইনি বকুলতলা পিএল ক্যাম্প এবং দণ্ডক সবরী এই গ্রন্থের জন্য তিনি বিখ্যাত। তাহলে বকুলতলা পিএল ক্যাম্পের লেখক এবং দণ্ডক সবরী গ্রন্থের লেখক, এই সবই লেখা হলো আমাদের এই নারায়ণ সান্যাল। কেন ইনি আমাদের এত পরিচিত? ইনি হলেন আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরের লোক এবং তিনি ছিলেন একজন পৌরসভার ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। তাহলে আমি নেতাজিকে দেখেছি নারায়ণ সান্যাল, তার লেখা গ্রন্থের নাম দণ্ডক সবরী এবং বকুলতলা পিএল ক্যাম্প, এটা একটু জেনে রেখে দিলে। চলো দেখি পরের কি কোশ্চেন আমাদের জন্য। পরের কোশ্চেনটা অনেক বড়, একটু অনেক বড় না, মানে কোশ্চেনটা ছোট, কিন্তু কোশ্চেনের রেফারেন্স অনেকগুলো প্রশ্ন আসতে পারে, সবই পর পর তোমাদের সামনে সাজিয়ে দেওয়া। আশা করি একটু কষ্ট করে পড়বে। দেখো বলছে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এক কথায় উত্তর আমেরিগো ভেসপুসি। এবার এই কোশ্চেনটায় যে পরীক্ষায় আসবে এর তো কোনো মানে নেই, এর আনুষঙ্গিক অসংখ্য কোশ্চেন আসতে পারে। চলো সেগুলো একটু দেখি। বলছে কার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়? সেটা একই উত্তর আমেরিগো ভেসপুসি। এবার দেখি তিনি কে। তিনি ছিলেন ইতালির একজন নাবিক এবং স্পেনের নৌ অভিযাত্রী। তাহলে আমেরিগো ভেসপুসি কে ছিলেন ইতালির নাবিক এবং স্পেনের নৌ অভিযাত্রী। তিনি চতুর্দশ শতাব্দীর অন্যতম এবং বিখ্যাত নাবিক ও নৌ অভিযাত্রী। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তিনি 1499 খ্রিস্টাব্দে নৌ অভিযান করে ব্রাজিলে পৌঁছান এবং দক্ষিণ আমেরিকা আবিষ্কার করার পর ওই অঞ্চলকে নতুন বিশ্ব নাম দেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমেরিগো ভেসপুসি ছিলেন ইতালির নাবিক, স্পেনের নৌ অভিযাত্রী। 1499 খ্রিস্টাব্দে তিনি অভিযান করে ব্রাজিলে পৌঁছান এবং দক্ষিণ আমেরিকা আবিষ্কার করার পর ওই অঞ্চলের নাম দেন নতুন বিশ্ব। আরও কিছু তথ্য এর সঙ্গে আছে, আমরা পরপর আসবো। দেখো বলছে আমেরিগো ভেসপুসি 1503 সালে এই নতুন আবিষ্কৃত মহাদেশকে নতুন বিশ্ব বা নয়া পৃথিবী বলে উল্লেখ করেন। এবার কথা হলো যে আরও যে কোশ্চেনগুলো আছে পরপর দেখে নিই একটু। বলছে এই যে আমেরিগো ভেসপুসি তিনি কলম্বাসের আবিষ্কারের সংশয় কাটিয়ে ঘোষণা করেন, মানে এর আগে কলম্বাস এসেছিল, পরে আমি আসছি, আগে একটু লাইনে দেখে নিই কী লেখা আছে। কলম্বাসের আবিষ্কারের সংশয় কাটিয়ে ঘোষণা করেন আটলান্টিক পারের এই ভূখণ্ডটি নিউ ওয়ার্ল্ড। কোথায় করে? বলছে জার্মান অধ্যাপক, তার বন্ধু আমেরিগো ভেসপুসির, মার্টিন ওয়ার্ল্ড সিমুলার। তো জার্মান অধ্যাপক মার্টিন ওয়ার্ল্ড সিমুলার তিনি এই ভেসপুসির নাম অনুসারে 1503 খ্রিস্টাব্দে এর নামকরণ করেন আমেরিকা। অর্থাৎ নিউ ওয়ার্ল্ড তো উনি বলে গেছিলেন, কিন্তু আমেরিকার নামকরণটা কে করেন? 1503 সালেই নামকরণ করেন। যেমন নয়া পৃথিবী নামে 1503 সালে চালু হয়, তেমনি আমেরিকা নামও ওই সময় হয়।
কে করে? জার্মান অধ্যাপক মার্টিন ওয়াল্ড সিমুলার 1503 সালে। কার নাম অনুসারে? ওই সেই আমেরিগো ভেসপুসির নাম অনুসারে। দেখো এর পরিপ্রেক্ষিতে আরও কিছু কোশ্চেন আছে। বলছে কলম্বাসের ভৌগোলিক অভিযানের সূত্রে, মানে আগে কলম্বাস অভিযান করেছিল, তাই কলম্বাস সম্পর্কে আমরা একটু কথা আগে আমরা জেনে নিই। বলছে আমেরিকা মহাদেশটি আবিষ্কার কে করেন? আমেরিকা মহাদেশ, ভালো করে বোঝো, আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ইতালীয় নাবিক তথা স্পেনীয় নৌ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস। কত সালে? 1492 সালে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে। এই 1492 সালের পরেই এসছিলেন আমাদের আমেরিগো ভেসপুসি। তো এই জন্য বলছে যে কলম্বাসের ভৌগোলিক অভিযানের সূত্রে আমেরিকা মহাদেশের অস্তিত্ব সামনে আসার পর এশিয়া, আফ্রিকা ও ইউরোপ, পুরাতন বিশ্ব মানে আগে যেগুলো সম্পর্কে আমাদের ছিল পরিচিতি, এবং নতুন যেটা পরিচিতি পেল মানে আমেরিকা, সেটা নতুন বিশ্ব নামে পরিচিতি পেল। নতুন বিশ্ব নামকরণের কৃতিত্ব অপর স্পেনীয় অভিযাত্রী আমেরিগো ভেসপুসির প্রাপ্য। 1503 খ্রিস্টাব্দে লরেন্জো দ্য মেডিসিকে লেখা এক চিঠিতে, মানে এনার বন্ধু, এই যে লরেন্জো দ্য মেডিসি ইনি হলেন ওনার বন্ধু, তাকে 1503 সালে তিনি একটি চিঠি লেখেন। সেখানে কলম্বাস যে আবিষ্কার করে গেছিল যে মহাদেশ, সেই মহাদেশটিকে তিনি নামকরণ করেন ম্যান্ডাস নোভাস বা নতুন বিশ্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে এই নতুন বিশ্ব নামকরণ এটি কাকে করেছিলেন, মানে কার কাছে করেছিলেন? 1503 সালে লরেন্জো দ্য মেডিসি তার বন্ধু, তাকে লেখা এক চিঠি। সেখানে কলম্বাস আবিষ্কৃত মহাদেশকে আমেরিগো ভেসপুসি বলেন ম্যান্ডাস নোভাস বা নতুন বিশ্ব। এবার দেখো পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যগুলি কী ছিল? মানে এই যে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, পুরাতন বিশ্ব এবং আমেরিকা নতুন বিশ্ব, এই নতুন বিশ্বে কেন উপনিবেশ স্থাপন করতে মানুষ চাইবে? কি উদ্দেশ্যে? দুটি উদ্দেশ্য। সেখানকার সোনা, রূপা এবং খনিজ সম্পদ সংগ্রহ করা, এটা তো আমাদের প্রাথমিক যারা কোনো জায়গায় অভিযান চালায় তার প্রথম কাজ হয়। এবং দ্বিতীয় দেখো খ্রিস্টান ধর্মের প্রচার ঘটানো। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলাম, নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের বা দখলের দুটি উদ্দেশ্য ছিল, এক সোনা, রূপা এবং অন্যান্য খনিজ সম্পদ সংগ্রহ করা, এবং 2 নম্বর খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো। দেখি পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন হলো যে আমরা যে পড়লাম যে 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন, কার সহায়তায় তিনি এটা করেছিলেন? বলছে 1492 খ্রিস্টাব্দে এই কলম্বাস মানে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রানী, যেহেতু ইতালির নাবিক এবং স্পেনীয় নৌযাত্রী, স্পেনের রানী ইসাবেলা, নামটা একটু মনে রাখবে, স্পেনের রানী ইসাবেলার আর্থিক অনুকূলে নতুন পথের মাধ্যমে ভারতে আসার আশায় আটলান্টিক মহাসাগরের বুকে পাড়ি দেন তিনি, এবং খুঁজে বার করেন একটা নতুন দ্বীপ যার নাম দেন বাহামা। এখানে এই বাহামা দ্বীপ কে আবিষ্কার করেন, সেই কোশ্চেনটা আসতে পারে। এটা ক্রিস্টোফার কলম্বাস, এটা মনে রাখবে। চলো দেখি তারপরে ঠিক কি টাইপের কোশ্চেন আমাদের জন্য। তারপরের কোশ্চেন 4 দাগ দেওয়া আছে কিন্তু 5 দাগ হবে। যোগ্যতমের উদ্বর্তন, এই যোগ্যতমের উদ্বর্তন যে থিওরি, এটা জীববিজ্ঞান থেকে নেওয়া। এই যোগ্যতমের উদ্বর্তন থিওরিটি কে প্রথম প্রচার করে বা কে লেখে বা কে বলে, কার মস্তিষ্ক প্রসূত? এটা হলো ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইনের। এই চার্লস ডারউইনকে বলা হয় বিবর্তনের জনক বা বিবর্তনবাদের জনক। এই ডারউইনের লেখা একটা বিশ্ববিখ্যাত বই আসতেই পারে, এইটুকু দিয়ে আসতে পারে যে অরিজিন অফ স্পিসিস কার লেখা। মূল যে বই তার নাম হলো অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা হলো ডারউইনের লেখা একটা বই। এই যোগ্যতমের উদ্বর্তন ব্যাপারটা আমি সংক্ষেপে এক কথায় বলি যে আমরা সবাই পরীক্ষা দেব, যারা এই পরীক্ষায় ভালো লাভ করবে তারাই যোগ্যতম বলেই তারা ভালো নাম্বার পাবে। ঠিক সেই রকম এই পৃথিবীতে তাদেরই বেঁচে থাকার অধিকার আছে যারা যোগ্যতম, তাই যোগ্যতমের উদ্বর্তন হয়। সেজন্যই যোগ্যতমের উদ্বর্তন একটা তত্ত্ব, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। দেখি পরের কোশ্চেন কি আছে, একটু আমরা দেখো করে দেখি। পরের কোশ্চেনটা স্তম্ভ মেলাতে বলছে। অমৃতসরের সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, স্থলবায়ের সন্ধি এবং বেসিনের সন্ধি, পাশে যে সালগুলো দেয়া আছে এই সালগুলো আমাদের মেলাতে হবে। দেখো
কোনো কথা নেই যে এই অমৃতসরের সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, সলবাইয়ের সন্ধি বা বেসিনের সন্ধিতে শুধুমাত্র সাল দিয়েই পাশে স্তম্ভ মেলাতে বলবে। এই সন্ধির সাথে সম্পর্কিত যে কোনো একটা বিষয় তোমাদের ডান সাইডে দিয়ে বলতে পারে, মেলাতে পারো, যাতে পরীক্ষার সময় কোনো ভুল না হয় বা জীবনের কোনো পরীক্ষাতেই কম্পিটিটিভ এক্সামে কোনো ভুল না হয়, সেজন্য ডিটেলস অ্যানালিসিস এখানে করা আছে। একটু দেখে নাও, তাহলে আশা করি এই 4টে টপিক থেকে কোনো কোশ্চেন দিলে তোমরা সব মানে নিপাট নির্দ্বিধায় নিঃসংকোচে উত্তর দিতে পারবে। আর আমার উদ্দেশ্য সেটা তোমরা যাতে সব উত্তর দিয়ে আসতে পারো। চলো দেখি কি আছে। আমরা প্রথম যেটা পড়বো সেটা হলো অমৃতসরের সন্ধি। আমরা সবাই জানি যে অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। এই অমৃতসরের সন্ধি হয় 1809 সালের 25শে এপ্রিল। কবে হয়? 1809 সালের 25শে এপ্রিল। কার সঙ্গে হয়? দুজন ভদ্রলোকের সঙ্গে হয়। যদিও জানি না, একজন ব্রিটিশ লোককে, ভদ্রলোক বলছি ঠিক আছে চলো, কন্ট্রোভার্সিয়ালে না গিয়ে, মানে কন্ট্রোভার্সিতে না গিয়ে, একজন হলো চার্লস মেটাকাফ। লোকটার নাম বোঝো, কোনো কাপলেট নয়, উনি একজন ভদ্রলোক, চার্লস মেটাকাফ। এবং রঞ্জিত সিংহ। দেখো কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই যে রঞ্জিত সিংহ ভদ্রলোক, ইনি একজন শিখ অধিপতি, সুকার চুকিয়া মিসলের অধিপতি। বাবার নাম ছিল মহাসিংহ। তো এই রঞ্জিত সিংহ একটা কথা বলেছিল যে সব লাল হো জায়গা, মানে ব্রিটিশরা সব দখল করে নেবে, তাই বলছিল যে সব লাল হো জায়গা। এটাও শর্ট কোশ্চেন আসতে পারে যে সব লাল হো জায়গা কথাটি কে বলেছিল? এটা রঞ্জিত সিংহ বলেছিল। এবং এর সঙ্গে আরও আনুষঙ্গিক একটা দুটো কোশ্চেন আমি বলে দিই যে রঞ্জিত সিংহকে বলা হয় পাঞ্জাব কেশরী। কেশরী মানে সিংহের কেশর থাকে, তাই শিখদের মধ্যে উনি সিংহ এবং কেশরী। তো রঞ্জিত সিংহকে বলা হয় পাঞ্জাব কেশরী। এবং আরও একজন ভদ্রলোককে আধুনিক যুগে বলা হয় পাঞ্জাব কেশরী। তিনি হলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়। তো এটা একটু তোমরা মাথায় রেখো। দেখো আমার মূল জায়গা থেকে সরে আসলাম। তো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রঞ্জিত সিংহের সঙ্গে চার্লস মেটাকাফের। কিন্তু চার্লস মেটাকাফ কে ছিল? ইনি ছিলেন সেই সময়ের বড়লাট লর্ড মিন্টোর পাঠানো অ্যাম্বাসেডার বা দূত। মানে বড়লাট মিন্টো পাঠিয়েছিল, কারণ মিন্টোর সঙ্গে রঞ্জিত সিংহের একটা বড় বিবাদ চলছিল, সেই বিবাদটা মীমাংসার জন্য। কোথায় পাঠিয়েছিল? রঞ্জিত সিংহের যে রাজদরবার লাহোরের, সেখানে। অর্থাৎ দেখো গল্পের মতো মনে করো, রঞ্জিত সিংহ একজন রাজা, লর্ড মিন্টোর সঙ্গে ইংরেজ লর্ড মিন্টো, তার সঙ্গে সংঘাত চলছে। সেই সংঘাত নিরসনের জন্যই রঞ্জিত সিংহ চার্লস মেটাকাফ বলে যে তার দূত, তাকে পাঠায়। কোথায় পাঠায়? রঞ্জিত সিংহেরই রাজদরবারে পাঠায়। কত সালে? 1809 সালে। এখানে এসে যে সন্ধি স্বাক্ষর করে সেটাই হলো অমৃতসরের সন্ধি। এইবার এই সন্ধির ফল দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছে, শতদ্রু নদীর পূর্ব দিকের অধিকার রঞ্জিত সিংহ ত্যাগ করে দেন। তাহলে যদি অমৃতসরের সন্ধিতে কোশ্চেন আসে যে কবে হয়, কাদের মধ্যে হয়, রঞ্জিত সিংহ কে ছিলেন? সুকার চুকিয়া মিসলের অধিপতি মহাসিংহের পুত্র। এবং সব লাল হো জায়গা কথাটি কে প্রথম ব্যবহার করে? পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? আশা করি সমস্ত তথ্যগুলো তোমরা অলরেডি টুকে নিয়েছো। প্লিজ টুকে নাও, তোমাদের স্বার্থে, পরীক্ষার স্বার্থে, ভালো রেজাল্টের স্বার্থে। আমার এই যে পরিশ্রম করছি, প্রশ্নগুলো বলে লিখে তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসছি, সেই স্বার্থে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, তার থেকে বড় প্রাপ্তি আমার আর কোনো কিছুতেই হবে না। চলো দেখি পরের কি সন্ধি আছে। খুব ভালো একটা সন্ধি বলছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। যদি জানি না এতে কতটা রঙ্গ ছিল, নাম শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। দেখো এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল 1792 সালে। কত সালে? 1792 সালে। প্রত্যেকে চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে নিজের লিপসগুলো মেলানোর, ঠিক আছে? মানে বলো, মনে মনে বলো। তো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল 1792 সালে দুজন লোকের মধ্যে। তিনি হলেন লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্তের জনক। লর্ড কর্নওয়ালিস এবং টিপু সুলতান, হায়দার আলীর পুত্র টিপু সুলতান। দেখো মহীশূর, সেই সময় তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ চলছিল। ইঙ্গো মানে ইঙ্গের পক্ষ থেকে, মানে ইংল্যান্ডের পক্ষ থেকে লর্ড কর্নওয়ালিস, এবং মহীশূরের পক্ষ থেকে ছিল টিপু সুলতান। তো ইঙ্গো মহীশূর, থার্ড ইঙ্গো মহীশূরের যুদ্ধ, এই যুদ্ধের অবসান হয়েছিল এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে
সালে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং তোমরা মনে রাখবে। এখান থেকে আর কোনো কিছু তোমার তেমন পড়ার মনে নেই, শুধু এটুকু মনে রাখলে চলবে। তাহলে আমরা শ্রীরঙ্গপত্তনমের সন্ধি পড়ে ফেললাম। চলো দেখে নিই দুটো জিনিস আমরা বলতে পারি কি না। ঠিক আছে, অমৃতসরের সন্ধি 1809 পড়লাম এবং 1700 আর কি বললাম, হ্যাঁ, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি আমরা এর সঙ্গে পড়লাম। সেটা হলো কত সাল বলো তো দেখি? শ্রীরঙ্গপত্তনম 1792 সাল। চলো দেখি বাকি যে দুটো আছে সে দুটো আমরা একটু পড়ার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ একটা সন্ধি দেখো, সলবয়ের সন্ধি। এই সন্ধিটাও ইতিহাসে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। দেখো, আগে আমরা জানি সলবাইটা কি জিনিস। সলবাইটা হলো মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অবস্থিত একটা জায়গা। সেই সলবাইতে মারাঠা নেতা নানা ফড়নবিশ, আমার নাম শুনেছি, মনে রাখবে, শর্ট কোশ্চেন পরে তোমাদের আছে, তবু একটু বলে দিই। এই নানা ফড়নবিশকে বলা হয় আমাদের কি বলে, ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি বা মারাঠা ম্যাকিয়াভেলি। অ্যাকচুয়াল ম্যাকিয়াভেলি বলে ম্যাক্সিমাম জায়গাতে আমরা কৌটিল্যের নাম শুনি। তো এই নানা ফড়নবিশ মারাঠা নেতা এবং ইংরেজদের মধ্যে হয়। ইংরেজদের মধ্যে সেই সময় দেখো 1782 ছিল ওয়ারেন হেস্টিংস। তো সলবাইয়ের সন্ধি হয় ওয়ারেন হেস্টিংস এবং নানা ফড়নবিশের মধ্যে। ওয়ারেন হেস্টিংস ইংরেজদের পক্ষ থেকে এবং নানা ফড়নবিশ ছিল মারাঠাদের মধ্য থেকে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা ভীষণ সুন্দর করে মনে রাখবে। তো এখান থেকে কী কোশ্চেন পেলাম? 1782 সাল কি সন্ধি হয়? সলবাইয়ের সন্ধি। কাদের মধ্যে হয়? এটা মারাঠা নেতা নানা ফড়নবিশ এবং ইংরেজদের ওয়ারেন হেস্টিংসের মধ্যে হয়। এটা মনে রেখো। আর এই সলবাইটা কোথায় অবস্থিত বললাম? মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায়। তাহলে আমরা একবার দেখে নিই যে এই সলবাইয়ের সন্ধি 1782 সালে হয়েছিল। এবার আমরা পরের আর একটা বাকি আছে, সেটা আমরা একটু করব। দেখো, বেসিনের সন্ধি। এই বেসিনের সন্ধি তোমরা একটু ভালো করে পড়ো, কারণ বেসিনের সন্ধির সালটা দেখো 1802 সাল, খুব গুরুত্বপূর্ণ। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ কোম্পানির মধ্যে। কারণ সেই সময় 1800 সাল যেহেতু, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সেই ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল। কার সঙ্গে? তৎকালীন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে, মানে বাজিরাও টু, ইনি এক সিঙ্গম ছিলেন, শুধু বাজিরাও একাই সিঙ্গম নয়, ইনিও সিঙ্গম ছিলেন। তো এই ইংরেজ কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি। এই যে সময়ে বেসিনের সন্ধি স্বাক্ষর হয়েছিল সেই সময়ের গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই, কোশ্চেনও দিয়ে দিয়েছি। আমরা জানি যে এই দ্বিতীয় বাজিরাও এই সন্ধি পরেই, মানে এই সন্ধির মাধ্যমেই এই ওয়েলেসলির যে একটা সাম্রাজ্য বিস্তার নীতি, সেটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি। মানে ইংরেজদের অধীনে থাকলেই মিত্রতা করা যাবে এরকমই, বা তাকে বৈদেশিক কোনো শক্তি যদি আক্রমণ করে তখন ইংরেজরা সাহায্য করবে, যদি এই মিত্রতা নীতিতে কোনো দেশীয় রাজা অংশগ্রহণ করে। পরে তোমাদের আছে, পরে তোমাদের বলবো, এখন ছেড়ে দিই। কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও, এই দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানি মানে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি? এই সন্ধির দ্বারাই এই দ্বিতীয় বাজিরাও এই লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন। কোশ্চেন দেখো, কোন সন্ধি দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? সেটা হলো বেসিনের সন্ধি 1802 সালে। সুতরাং আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। একটা কথা বলে দিই, ইতিহাস পড়ছো, ইতিহাসের মতোই পড়ো। মানে একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে যতগুলো প্রশ্ন মনের আনাচে কানাচে উঁকি মারে, বা যতগুলো কোশ্চেন পরীক্ষার প্রশ্নপত্রে বা জীবনের প্রতিটি পরীক্ষার, আসন্ন প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে, সেগুলো পড়ো। ইতিহাস এমন একটা ডাইনামিক সাবজেক্ট, যেখানে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে এই সাবজেক্টটার গুরুত্ব আমাদের সবার আগে মাথায় আসে। তো যারা কম্পিটিটিভ এক্সাম দেবে আসন্ন দিনগুলিতে, তারা অন্তত এই ভিডিওতে একটা লাইক করে রেখো,
বা ভিডিওটি সেভ করে রেখো বা কাউকে শেয়ার করে রেখো, যে পরবর্তীতে এগুলো তোমরা পেতে পারো। চলো দেখি পরের কি কোশ্চেন আছে আমাদের জন্য। দেখো, পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, এই একটা সেট করতে হয়তো আমাকে কয়েকটা পার্টের অবলম্বন করতে হবে, কারণ একসাথে এতগুলো সেট দেওয়া অসম্ভব, মানে এতগুলো পার্ট দেওয়া একটা সেটের। কারণ একটা গাছের শিকড় যতদূর বিস্তৃত হয়, শাখা প্রশাখা যতদূর বিস্তৃত হয়ে মানুষকে ছায়া প্রদান করে, ঠিক একটা কোশ্চেন যতগুলো কোশ্চেন হতে পারে তার আনুষাঙ্গিক, সেই শিকড় সমেত সমূলে উৎপাটন করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। উদ্দেশ্য একটাই, পরিপূর্ণ জ্ঞান এবং পুঙ্খানুপুঙ্খ জ্ঞান। আমার লক্ষ্যই হলো তোমাদের সমৃদ্ধি নিয়ে আসা। ঠিক আছে, তো চলো দেখি পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন হলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেহেতু 6 দেওয়া দেওয়া আছে, এটা 7 নম্বর হবে। বললাম না প্রথম কোশ্চেনটা একটু দাগনামা দিতে ভুলে গেছিলাম বা পরে করেছিলাম। তো বলছে বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান? ভেরি গুড কোশ্চেন। শুধুমাত্র ওয়ারেন হেস্টিংস লিখলে উত্তর হয়ে যাবে, কিন্তু এই কোশ্চেনটা কি আসবে? আসতে তো পারে। কত খ্রিস্টাব্দে অবসান ঘটান? সেটা 1772 সালে। দেখো, আমরা বলছি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে, তাহলে প্রবর্তনটা কে করেছিল এবং কত সালে করেছিল? সেটা লেখা আছে রবার্ট ক্লাইভ। কত সালে করেছিল? 1765 সালে বাংলাতে দ্বৈত শাসন চালু করেছিল রবার্ট ক্লাইভ, এবং রদ করেছিল কে? একটু আগে পড়লাম, ওয়ারেন হেস্টিংস 1772 সালে। এবার দেখো, আমাদের মনে হতেই পারে যে স্যার, এই যে আমরা পড়ছি এতক্ষণ ধরে, সেই দ্বৈত শাসন ব্যাপারটা কি? দেখো, দ্বৈত শাসন মানে হলো ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, দুরকম শাসন। কীরকম শাসন? তখন ভারতবর্ষে কারা আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলাতে দু ধরনের, তখন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ছিল না, বাংলার মধ্যেই ছিল সীমাবদ্ধ এবং তার আশেপাশে। তো বাংলাতে দু ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। একটা হলো দায়িত্বহীন ক্ষমতা, মানে কোনো রকম কোনো দায়িত্ব নেই কিন্তু প্রচুর ক্ষমতা আছে, ঠিক তোমাদের প্রত্যেকের মতো। বাড়িতে তোমাদের অসাধারণ ক্ষমতা, দায়িত্ব কিন্তু খুবই কম। এক সময় আমারও এমনটাই ছিল, বর্তমানে পরিবর্তিত হয়েছে, তোমাদেরও চেঞ্জ হয়ে যাবে। আর একটা বলছে দেখো, ক্ষমতাহীন দায়িত্ব। বাবা, তোমার উপর তার কোনো ক্ষমতা দেখাতে পারে না সে, কারণ তুমি তার সন্তান বলে, কিন্তু দায়িত্ব তার অসাধারণ। তো এই যে দায়িত্বহীন ক্ষমতা আমার বা তোমার, দায়িত্ব আমার নেই, ক্ষমতা প্রচুর আছে। আর একটা ক্ষমতাহীন দায়িত্ব, বাবার ক্ষমতা নেই তোমাকে মারার বকার, বলবে মারবে, বাড়ি থেকে বেরিয়ে যাব। তো এই যে ক্ষমতাহীন দায়িত্ব একরকম শাসন ব্যবস্থা, আর দায়িত্বহীন ক্ষমতা, মানে দায়িত্বহীন ক্ষমতা যেটা, সেটা হলো ছিল কোম্পানির কাছে। আর ক্ষমতাহীন দায়িত্ব, প্রচুর দায়িত্ব চাপিয়ে দেওয়া আছে দেশরাজদের কাছে, যারা শাসন করছে তৎকালীন ইংরেজদের ছত্রছায়া বা কোম্পানির ছত্রছায়া, তাদের এই ক্ষমতাহীন দায়িত্ব। তাই দায়িত্বহীন ক্ষমতা এবং ক্ষমতাহীন দায়িত্ব, এই দুটো যে শাসন ব্যবস্থা, এটাকে বলা হতো দ্বৈত শাসন। দেখো লেখা আছে পরের লাইন, নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরদিকে কোম্পানির হাতে ছিল প্রচুর ক্ষমতা, দায়িত্বহীন ক্ষমতা, বিশেষ করে আর্থিক ক্ষমতার কথা বলা হয়েছে। এই যে ব্যবস্থা, একসঙ্গে দুরকম শাসন ব্যবস্থাকেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি উল্লেখ করে দিয়েছি, যে ব্রিটিশ শাসিত ভারতের বাবর কাকে বলা হয়? তিনি হলেন রবার্ট ক্লাইভ। মনে রাখবে, ব্রিটিশ শাসিত ভারতের বাবর বলা হয় রবার্ট ক্লাইভকে। আর একটা কোশ্চেন এখানে উল্লেখ করে দেওয়া, ওয়ারেন হেস্টিংস একমাত্র গভর্নর ছিলেন যিনি ব্রিটিশ সরকার দ্বারা অভিযুক্ত হয়েছিলেন। এটা তোমরা মনে রেখে দিও। ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের একজন, মানে যতই ব্রিটিশ হোক, অনেক, তিনি অনেক কিছু করে গেছেন আমাদের ট্যাক্স রিফর্মের ক্ষেত্রে। তো মানে মনে রাখা তার উচিত। তো ওয়ারেন হেস্টিংস একমাত্র গভর্নর যিনি ব্রিটিশ সরকার দ্বারা অভিযুক্ত হয়েছিল। তারপরের কোশ্চেন দেখো, বলছে লর্ড কর্নওয়ালিস কি করেছিল? করেছিল, পরে আমরা বড় করে ছোট করে পড়ি, এখন পরে বড় করে পড়ছি, চিরস্থায়ী বন্দোবস্ত এবং সিভিল সার্ভিস, মানে যেগুলো সামরিক নয়, যুদ্ধ বিগ্রহের সঙ্গে জড়িত, বা কোনো পুলিশ, আর্মি, বিএসএফ, এই এই ডিফেন্স সার্ভিস নয়, এ বাদে যেগুলো সমাজে সাধারণ মানুষ কাজ করে, অফিস আদালতের কাজ, সেগুলো চালু করেছিলেন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সিভিল সার্ভিস চালু করেছিল আমাদের লর্ড কর্নওয়ালিস। এবং আরেকটা কোশ্চেন দেখো আসতে পারে, যে
অধীনতামূলক মিত্রতা নীতি আগে পড়িয়েছি, কে প্রবর্তন করে? লর্ড ওয়েলেসলি। চলো দেখি পরে আমাদের জন্য কি কোশ্চেন। একটু আগে পড়লাম আমরা নানা ফড়নবিশ। বলছে এই নানা ফড়নবিশকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। একটু আগে যেটা বললাম বা মারাঠা মেকিয়াভেলি একই ব্যাপার, এনাকে বলা হতো। আর কৌটিল্যকে বলা হতো ভারতের মেকিয়াভেলি, দুজনকেই বলা হতো। পরীক্ষায় কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী, অপশানস অনুযায়ী তোমরা উত্তর করবে, এ বিষয়ে তো বলার কিছু নেই। তো এই যে ভারতের মেকিয়াভেলি বলা হতো কি কারণের জন্য? কারণ তার অসাধারণ বিচক্ষণতা এবং কূটনৈতিক দক্ষতা বা বিচক্ষণতা, এই কারণের জন্য তাকে ইংরেজ ঐতিহাসিকরাই বলে গেছেন মারাঠা ম্যাকিয়াভেলি। অ্যাকচুয়ালি ইতালির ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করে, ওই মানুষটার সঙ্গে তুলনা করে একে বলে গেছে ভারতের ম্যাকিয়াভেলি। ইনি কে ছিলেন নানা ফড়নবিশ? অ্যাকচুয়ালি প্রথমে তার আবির্ভাব কোথা থেকে হলো? তিনি ছিলেন নাবালক পেশোয়া দ্বিতীয় মাধবরাওয়ের গার্জিয়ান বা অভিভাবক। তিনি কি করেছিলেন? তিনি এই একটু আগে পড়লাম না যে তিনি ছিলেন পেশোয়া দ্বিতীয় মাধবরায়ের অভিভাবক, তাকে সেফ গার্ড দেওয়ার জন্য কি করেছিলেন? বলছে কাউন্সিল অফ বারাভাইস বা 12 ভাইয়ের পরিষদ কে সংগঠন করেন বা কে গঠন করেন? আমাদের এই কূটনীতিবিদ, মারাঠা কূটনীতিবিদ নানা ফড়নবিশ। দেখি আমাদের জন্য পরে কি কোশ্চেন অপেক্ষা করছে। পরের কোশ্চেনটা খুব সুন্দর, একটু জানার বিষয়। বলছে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? কিছু কারণ আছে, পরে বুঝতে পারবে। তার নাম হলো বীরসালিঙ্গম পান্তুলু। তাহলে বীরসালিঙ্গম বিদ্যাসাগরের মতোই বিদ্যাসাগর, বীরসালিঙ্গম। তো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। এবার দেখো বলছে কেন বলা হয়? কারণ তিনি সোসাইটি ফর সোশ্যাল রিফর্ম বলে একটা সংস্থা গড়ে তোলেন। কী কারণের জন্য গড়ে তোলেন? এটা বলছে তেলেগু ভাষী যে সমস্ত বিধবা আছে তাদের বিবাহের জন্য আন্দোলন করার জন্য এই সোসাইটি ফর সোশ্যাল রিফর্ম গড়ে তোলেন, ঠিক বিদ্যাসাগরের মতো। এ কারণের জন্যই তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করা হয়। এর সঙ্গে আর তথ্য দেওয়া আছে, তোমার না পড়লেও চলবে। তিনি রাজমুন্দ্রি সোশ্যাল রিফর্ম অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন, কারণ তার জন্মই ছিল অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে। ঠিক আছে, তাহলে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিশ্বলিঙ্গম পান্তুলুকে। এবং তিনি কি করেছিলেন? তিনি 1878 সালে সোসাইটি ফর সোশ্যাল রিফর্ম গঠন করেছিলেন, কারণ তেলেগু ভাষায় যারা কথা বলে, যেহেতু অন্ধ্রপ্রদেশ তেলেগু ভাষা, তেলেগুভাষী যারা বিধবা আছে তাদের বিবাহের জন্য আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক বিদ্যাসাগর যেমন করেছিলেন। সেজন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। কোশ্চেন যে রূপেই আসুক না কেন, মানে ভগবান আমাদের সামনে যে রূপেই আবির্ভাব হোক না কেন, আমাদের সবসময় উচিত আমাদের মাথা বা আমাদের মস্তক সবসময় তার সামনে ভক্তিতে, শ্রদ্ধাতে নত হওয়া। ঠিক তেমন যেভাবেই কোশ্চেন আসুক, যে আঙ্গিকে যে রূপেই কোশ্চেন আসুক, যেন প্রত্যেকটাতে আমরা সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারি। চলো দেখি আমাদের জন্য পরে কি অসাধারণ কোশ্চেন চলে আসে সামনে। মেকলে মিনিট কি? মিনিট, ঘন্টা, সেকেন্ড, বাবা বাবা যায় না। দেখো এই মিনিট শব্দের অর্থ কিন্তু শুধুমাত্র তোমাদের মিনিট নয়, মানে ঘড়ির কাঁটার মিনিট নয়। মিনিট মানে হলো কোনো কিছুর লিখিত বিবরণ, সেটা হলো মিনিট। তো মেকলে মিনিট কি? কবে ঘোষিত হয়? পরীক্ষায় এসছে কোশ্চেনটা, মানে সেটে এসেছিল 1835 সালের 2 ফেব্রুয়ারি। এটুকু জানলেই হয়তো তোমাদের হয়ে যেত, কিন্তু ওই যে এটাই আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে একাধারে অসংখ্য কোশ্চেন আসতে পারে। যেমন ধরো টমাস বেবিংটন মেকলে তার মেকলে মিনিটসে ভারতীয়দের কীভাবে ব্যাখ্যা করেছেন, অথবা চুইয়ে পড়া নীতি কী, অথবা এডওয়ার্ড ব্যাবিংটন মেকলে ইনি কে ছিলেন, অথবা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস কেন গঠিত হয়, তার সভাপতি কে ছিল, অথবা রক্ত, চলো আমরা অথবা পরে পড়ি, আগে কোশ্চেনটা পড়ি। বলছে টমাস ব্যাবিংটন মেকলে তার মিনিটসে বা মেকলে মিনিটসে ভারতীয়দের কীভাবে ব্যাখ্যা করেছিলেন। বলছে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন একাধারে লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব। ভালো করে দেখো, টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব, এবং তিনি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটা মনে রাখবে কারণ বলছি পরে, এইটার সভাপতি। তাহলে টমাস ব্যাবিংটন মেকলেকে ছিল, তা জেনে গেলাম, ছিল লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি।
তার মতে মানে তিনি মনে করতেন ভারতের উচ্চ এবং মধ্যবিত্তদের মধ্যে ইংরাজি শিক্ষার প্রসার ঘটালে চুইয়ে পড়া নীতি অনুসারে তা ক্রমশ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। ভালো কথা বলেছে। বড় একটা ইট গাদা দেওয়া আছে, সেখানে যদি আমি মোটরের নল দিয়ে বা ডেলিভারি পাইপ দিয়ে যদি জল দেওয়ার চেষ্টা করি, নিচে দিয়ে কোনো লাভ নেই। আমি উপরে দিলে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে নিচের দিকে আসবে। ঠিক সেই রকম ইনিও সেটাই বলেছিলেন যে উচ্চ এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে যদি ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, প্রসার ঘটানো যায়, তাহলে চুইয়ে পড়া নীতির মাধ্যমে বা অনুসারে ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। ফলে ভারতে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্তে রক্তবর্ণে ভারতীয় হলেও মানে রক্তে এবং বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা, বুদ্ধিমত্তায় ইংরেজদের সমতুল্য হবে। এখান থেকে অসংখ্য কোশ্চেন আসতে পারে। এই লাইনটা তুলে দিতে পারে যে কে বলেছিলেন যে ভারতে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা, বুদ্ধিমত্তা ইংরেজ সমতুল্য হবে। একদম কে? টমাস বেবিংটন মেকলে। দেখি মেকলে মিনিট কি, যেটা আমি একটু পড়ছিলাম। মেকলে মিনিট কি একই রকম লেখা ঘুরিয়ে ফিটিয়ে, কিন্তু কারণ কোশ্চেন আসতে পারে। টমাস বিবিংটন মেকলে ছিলেন একাধারে লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। তিনি প্রাচ্য শিক্ষার পরিবর্তে মানে ভারতীয় শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা মানে ইংল্যান্ডের বা ওই ওয়েস্টার্ন শিক্ষার বিষয়ে যে প্রস্তাব পেশ করেন 1835 সালের 2 ফেব্রুয়ারি, তা মেকলে মিনিটস বা মেকলে মিনিট নামে পরিচিত। ভেরি গুড। তিনি একটা কথা বলেছিলেন, এটাও কোশ্চেন আসতে পারে যে কে বলেছিল কথাটি। ইউরোপের একটি ভালো গ্রন্থাগারের বই ভর্তি একটি তাক, মানে ইউরোপে একটা বড় গ্রন্থাগার, তার একটা র্যাকে বা তাকে যতগুলো বই আছে তা কি ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমান। মানে একটু অপমানস্বরূপ কথা বলেছিল। এটা হয় নিজেকে বড় প্রমাণ করার জন্য বা নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য সামনের মানুষকে সবসময় ছোটই মানুষ করে। নিজে ভালো কাজ করলেই যে বড় হওয়া যায় এটা কেউ ভাবে না। আসলে বড় হওয়ার জন্য কাউকে ছোট করার প্রয়োজন হয় না, ভালো কাজ করলে এমনি মানুষ বড় হয়ে যায়। চলো প্রসঙ্গে আসি, ছেড়ে দেখি পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনের সঙ্গে যুক্ত বলছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস কেন গঠিত হয়েছিল? একটাই কারণে, পাশ্চাত্য শিক্ষার সুষ্ঠুভাবে প্রসার ঘটানোর জন্য। যে ওয়েস্টার্ন শিক্ষাটা নিয়ে আসবে উইলিয়াম বেন্টিং, সেটা কিভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে তার জন্যই কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। মেকলেকে সেই কমিটির সভাপতি বানিয়ে দেওয়া হয়, প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। দেখি পরের কোশ্চেন কি আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন। চুইয়ে পড়া নীতি কি একটুকে পড়লাম, বা ইনফিল্ট্রেশন থিওরি কি এটাও একটুকে দেখলাম। দ্য ফিল্ট্রেশন থিওরি অফ এডুকেশন কি এটাও আগে পড়লাম, ওখান থেকে হয়ে যাবে, পড়ে নিও। এখানে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, কলকাতা মেডিকেল কলেজ আসতে পারে কোশ্চেনে, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে প্রতিষ্ঠিত হয়। কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম বেন্টিংকের দ্বারা। উইলিয়াম বেন্টিং অনেক কাজ করে গেছে। 1835 সালে তোমার কলকাতা মেডিকেল কলেজ, এখন যে মেডিকেল কলেজ, সেটাও প্রতিষ্ঠা করে গেছে। আবার 1835 সালে মেকলে মিনিটসও ভারতবর্ষে নিয়ে এসছে। আবার কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করে গেছে মেকলেকে সভাপতি বানিয়ে। এবার দেখো তিনি আরও যে কাজগুলো করে গেছে একটু জেনে না নিলে খুব খারাপ হবে। দেখো 1829 সাল লর্ড উইলিয়াম বেন্টিং সপ্তদশ বিধি বা রেগুলেশন XVII এই আইন পাশ করে। কী কারণে? বলছে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য। বুঝতে পারছো তিনি কি করেন? কোশ্চেন দেখো, কেন কোন আইন দ্বারা সতীদাহ প্রথা রদ হয়? সিম্পল উত্তর, সপ্তদশ বিধি বা রেগুলেশন XVII। কার কত সালে? 1829 সালে। কারা বা কার উদ্যোগে কবে কে সতীদাহ প্রথা রদ করে? কে রদ করে? উইলিয়াম বেন্টিং, উত্তর পেয়ে গেলাম। কবে? 1829 সালে, সেটাও পেয়ে গেলাম। আর কার উদ্যোগে এইবার আমাদের পড়তে হবে, ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, তার উদ্যোগে এই সতীদাহ প্রথা নিবারণ করা হয়, রদ করা হয়। এটা আমরা সবাই জানি, এ বিষয়ে আর বলার কিছু নেই। চলো আমরা পরের কোশ্চেনটা একটু দেখে নিই। অসংখ্য কোশ্চেন আছে এখানে, আমরা শুধু যেটুকু আমার প্রয়োজন সেটুকুই পড়ব, বাকিটুকু আমার প্রয়োজন নেই, পড়বো না। বলছে দেখো গোপাল হরি দেশমুখ, লোকটার নাম দেখো, গোপাল হরি দেশমুখ। কেন এই লোকের নাম আমি পড়ছি, দেশমুখ ভদ্রলোকের নাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। বলছে লোকহিতবাদী নামে কে পরিচিত, অথবা লোকহিতবাদী ডাকনামটি দ্বারা কে পরিচিত? একই ব্যক্তি, গোপাল হরি দেশমুখ। কথা হলো কেন তিনি লোকহিতবাদী নামে পরিচিত? এনার আর একটা ডাকনাম ছিল, তিনি হলেন রাও বাহাদুর। রায় বাহাদুর নন, কারণ ইনি ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গের লোক নন।
ইনি ভারতবর্ষের মহারাষ্ট্রের লোক। তাহলে লোকহিতবাদী নামে কে পরিচিত ছিল? গোপালহরি দেশমুখ। তিনি কে ছিলেন? একজন রাইটার, লেখক ছিলেন। কোথাকার? মহারাষ্ট্রের। বলছে তিনি এই যে লোকহিতবাদী নামে পরিচিত, লোকহিতবাদী সেই সময় একটা পত্রিকা ছিল, পত্রিকাটির নাম হলো সংবাদ প্রভাকর। ঠিক আছে, এই সংবাদ প্রভাকর পত্রিকাতে, যেহেতু বললাম মহারাষ্ট্রের লেখক, তিনি লিখতে শুরু করেন। কী কারণে লিখতে শুরু করেন? যে মহারাষ্ট্রের সমাজকে সংস্কার করতে হবে, কুসংস্কারকে দূর করতে হবে, সংস্কারের বন্যায় মহারাষ্ট্রকে প্লাবিত করতে হবে। যদিও আজকাল বন্যাতে বৃষ্টি হলে ভেসে যাই, আমাদের কলকাতাও যাই, আমি বলবো না যে শুধুমাত্র মহারাষ্ট্রে যাই। তো এই যে গোপালহরি দেশমুখ, ইনি সংবাদ প্রভাকর পত্রিকাতে লোকহিতবাদী একটা নামে, যে কে লিখছে? লোকহিতবাদী, নাম নেই কোনো, তাই এই নামে লিখতেন বলে এনার নাম হয়েছে লোকহিতবাদী। তাহলে কেন লোকহিতবাদী জেনে গেলে, কার নাম লোকহিতবাদী জেনে গেলে, কোন পত্রিকাতে লিখত তাও জেনে গেলে, এইবার আমরা একটু জেনে নিই এই যে সংবাদ প্রভাকর সম্পর্কে পড়লাম, এই সংবাদ প্রভাকর পত্রিকাটি কে প্রতিষ্ঠা করে। আমি এত কিছু নিচে যা লেখা আছে আমি পড়ব না, প্রয়োজন নেই, শুধু পড়ব সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত দৈনিক বাংলা সংবাদপত্র। পরে এটা সাপ্তাহিক এবং মাসিকে পরিণত হয়, আর অর্থনৈতিক সংকটের জন্য দৈনিক, প্রথমে সাপ্তাহিক ছিল, পরে দৈনিক হয়, পরে এটা মাসিক পরিণত হয়। আমার জানার দরকার নেই, জাস্ট বলার জন্য। তাহলে সংবাদ প্রভাকরকে ঈশ্বর গুপ্তের। এবার দেখি, অনেক বড় একটা কোশ্চেনের বাঁধ আসতে চলেছে, এক এক করে যদি না বলি তাহলে বলা সম্ভব নয়। চলো শুরু করি। ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা, এটা কে, কার দ্বারা, কোথায় প্রতিষ্ঠা হয়? ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা এটি 1828 সালের 20 আগস্ট, 1828 সালের 20 আগস্ট রাজা রামমোহন রায়ের প্রচেষ্টাতে কলকাতাতে এই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়। জেনে গেলে ব্রাহ্ম সমাজ। এবার দেখো কি হলো, শর্ট কোশ্চেন বলছে 1833 সালে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে মারা যায়, এটা আমরা জেনে গেলাম। এই মারা যাওয়ার পর কি হলো, তারই ঘনিষ্ঠ বন্ধু এবং তার সঙ্গে থাকতো তার সহযোগী দ্বারকানাথ ঠাকুর, তার যে পুত্র নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি এই ব্রাহ্মসভার দায়িত্ব নেন বা ব্রাহ্ম সমাজের তিনি দায়িত্ব নেন। তাহলে কে দায়িত্ব নেন? দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। এবার দেখো তিনি কি করেন, এই দেবেন্দ্রনাথ ঠাকুর তখন 1839 সালে তত্ত্ববোধিনী সভা নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এখান থেকে দেখো কি কোশ্চেন পেলে, ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 1828 সালের 20 আগস্ট। কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। কোথায় প্রতিষ্ঠা করে? কলকাতাতে। রামমোহন রায় কোথায় মারা যায়? ইংল্যান্ডে মারা যায়। তারপর কে দায়িত্ব নেয়? তারপর দায়িত্ব নেয় দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং 1839 সালে এই সমিতির নাম দেয় তত্ত্ববোধিনী সভা। আসতেই পারে যে তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1839 সালে। কে প্রতিষ্ঠা করে? দ্বারকানাথ ঠাকুর। কে ছিল? সরি, দেবেন্দ্রনাথ ঠাকুর। কে ছিল ইনি? ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। চলো দেখি পরের কোশ্চেন কি আছে। দেখো, রামমোহন রায় তো মারা গেল এবং তার এই ধর্ম সংস্কার আন্দোলনটা কিছুটা বাধার সম্মুখীন হলো। তখনই দেবেন্দ্রনাথ ঠাকুর কাজটি হাতে নেন। এবার তিনি কি করলেন? 1839 সালে কি বললাম, তত্ত্ববোধিনী সভা নামে প্রতিষ্ঠা করলেন, এবং এই তত্ত্ববোধিনী সভার একটি মুখপত্র প্রকাশ করলেন, সংবাদপত্র, তার নাম হলো তত্ত্ববোধিনী পত্রিকা। তাই তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা একই ভদ্রলোক দ্বারা প্রতিষ্ঠিত হয়, সেটা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। চলো দেখি এরপরে। দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা কি ছিল? কি ছিল? ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। মানে একটুকে পড়লাম যে ব্রাহ্ম সমাজ তত্ত্ববোধিনী সভাতে পরিণত হয় এবং তার যে মুখপত্র সেটা ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এবার দেখো বলছে ব্রাহ্ম ধর্মের প্রচার, মানে এবার এই তত্ত্ববোধিনী যে পত্রিকা, কেন এই পত্রিকাটি বার করা হয়েছিল? কারণ এই ব্রাহ্ম ধর্ম যে সেটা প্রচার করা, এবং এই তত্ত্ববোধিনী সভার যে সভ্যরা আছে, সদস্যরা, তাদের সাথে নিয়মিত রেগুলার
কমিউনিকেশন বা নিয়মিত যোগাযোগ রক্ষা করার জন্য 1843 সালের 16ই আগস্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। কিন্তু এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটা একবার এসছে, এই জন্য তোমাদেরকে আমি এখানে তুলে দিয়েছিলাম। তো 1843 সালের 16ই আগস্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো এর সঙ্গে বললাম না বাঞ্চ অফ কোশ্চেন্স, বলছে এক সত্য ঈশ্বরের পূজারীদের ধর্ম, মানে এক সত্য ঈশ্বরের পূজারীদের ধর্ম, এইটা কাদের স্লোগান ছিল? ছিল ব্রাহ্ম ধর্মের স্লোগান ছিল। এবার দেখো কি হলো, বলছে 1857 সালের পরের বছর, মানে 1858 সাল, কি হলো, তরুণ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দিলেন এবং বেশ কয়েক বছর পর 1866 সালে ব্রাহ্ম সমাজ দুভাগে বাইফার্কেট হয়ে গেল, মানে দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে কোশ্চেন দেখো, কেশবচন্দ্র সেন কবে যোগ দেয় ব্রাহ্ম সমাজে? 1858 সালে, এবং দুই ভাগে ভাগ হয়ে যায় ব্রাহ্ম সমাজ 1866 সালে। এবার দেখো এই কেশবচন্দ্র সেনের নেতৃত্বাধীন যে ব্রাহ্ম সমাজ সেটির নাম হয়ে যায় ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন যে ব্রহ্ম সমাজ সেটি আদি ব্রহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। তাহলে এখান থেকেও তোমার কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এখানে দেখো কি বলছে, শেষ পর্যন্ত 1878 সালে শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু এই কেশবচন্দ্র সেনের সমাজ থেকে বেরিয়ে এলে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করে। মানে ভালো করে বুঝে নাও, কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলো, দেবেন্দ্রনাথ ঠাকুরের পুরাতন যে ব্রাহ্ম সমাজ সেটা নাম হয়ে গেল আদি ব্রহ্ম সমাজ, মানে আদি লোক বলে আদি ব্রহ্ম সমাজ, এবং ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। পরে এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ থেকে বেরিয়ে গেল শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, এবং নাম দিল সাধারণ ব্রাহ্ম সমাজ। লাস্ট, জানি না লাস্ট কিনা, আরও কোশ্চেন আছে কিনা, থাকতে পারে। 1875 সালের 10ই এপ্রিল বৈদিক মত পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে, কেশবচন্দ্র সেনের উপস্থিতিতে বোম্বাইতে আর্য সমাজের প্রতিষ্ঠা করে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর্য সমাজের প্রতিষ্ঠা কে করে? আর্য সমাজের প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালের 10। আরও একটা কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? দেখো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে দুজন ভদ্রলোক, এক হলো দাদোবা পাণ্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পাণ্ডুরঙ্গ। যদি বলে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে, একটা নাম থাকে, তাহলে আত্মারাম পাণ্ডুরঙ্গ, কিন্তু দুই ভাই মিলে। 1800 কত সালে? 67 সালে, একটু মিলিয়ে নাও, দেখো 75 এবং তারপরে 67। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং তার ভাই দাদোবা পাণ্ডুরঙ্গ। এবার দেখো এই প্রার্থনা সমাজ যেটা, সেটা জনপ্রিয় হয়ে ওঠে অন্য একজনের জন্য, তিনি হলো মহাদেব গোবিন্দ রানাডের সঙ্গে। আসতে পারে মহাদেব গোবিন্দ রানাডে কোন সমাজের সঙ্গে যুক্ত? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, আদি ব্রহ্ম সমাজ, দিতে পারে যে কোনো একটা। পড়া থাকলে তোমরা কখনো ভুলবে না, সুতরাং বলছি পড়ো, পড়ার কোনো বিকল্প হয় না, এটা তোমরা মাথায়